রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছেন গণে গণে প্রায় ৬ মাস। আভ্যন্তরীণ অনেক বিশৃঙ্খলা আছে। দেশের দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, তারপর নতুন করে ভ্যাট ট্যাক্স চাপানো হয়েছে, আর মানুষ কর্মসংস্থানহীন হচ্ছে অনেক জায়গায়। যেহেতু বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো আওয়ামী লীগের অধীনে ছিল, তো তাদের এমপিরা বা যাদের ওনার আছেন রাজনৈতিক কানেক্টিভিটির কারণে অনেকে দেশ ছাড়া, অনেকে জেলে আছেন, আর সেই জায়গায় একটা আভ্যন্তরীণ যথেষ্ট বিশৃঙ্খলা আছে এই ইউনূস সরকারের। তবে এর বাহিরে কিছু কাজ করছেন ইন্টারন্যাশনাল লেভেল। ডক্টর ইউনূসের এই ইন্টারন্যাশনাল লেভেল যে খেলাটা, এখন ভাই এখন ভাই কথাটা হচ্ছে যে 10টা মানুষ কেন সালাম দিচ্ছে? 10টা মানুষ সালাম দিচ্ছে যে আপনি বিপদে আপদে হোক বা তার ভবিষ্যৎ নিয়ে আপনি কাজ করেন, চিন্তা করেন। কিন্তু আপনি যদি এমন কিছু করেন যেটা তাকে আঘাত করবে, দুঃখ দিবে, আপনার পেছন থেকে সরে যাবে, আপনার পিছনে এখন আপনি সালাম পান, আপনি বের হলে মিছিল করলে সে এসে মিছিলে হয়তো অংশগ্রহণ করে, হয় মধ্যে থেকে বা পিছনে থেকে একজন সমর্থক হিসাবে। কিন্তু আপনি যদি এমন কোনো কাজ করেন যেটাতে সে আঘাতপ্রাপ্ত হবে, সে কি আপনার পেছনে থাকবে? সে কি পাবলিকটা আপনার পিছনে থাকবে? সে যদি না থাকে তো আপনি কিসের নেতা? আপনি কিসের নেতা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, তারেক রহমানের কঠিন বার্তা। আপনি যে নেতা তার প্রমাণ কি? আপনার যদি পেছনে জনগণ না থাকে তাহলে আপনি কিসের নেতা? মির্জা ফখরুল ইসলাম আলমগীর চরমোনাই পীরের সাথে দেখা করতে গিয়েছেন। চরমোনাই পীর তিনি সংবাদ সম্মেলনে কথা বলবেন, কিন্তু মির্জা ফখরুল ইসলাম তাকে কথা বলতে দেয়নি। এর পেছনে কারণ কি? মানুষের মুখ কি বন্ধ করে রাখা যায়? বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হারুন এবং দুদু তারা যে শুরু করেছে, এটি কিন্তু বিএনপির জন্য কখনোই ভালো কিছু বয়ে আনবে না। সারা দেশেই বিভিন্ন মাহফিলে বিএনপির নেতারা বাধা দিচ্ছে এবং চাঁদাবাজি করতেছে, বিভিন্ন জায়গায় প্রমাণও দেখা যাচ্ছে। এক্ষেত্রে তারেক রহমান বারবার বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ার পরও তার নেতাকর্মীরা কিন্তু এই দিক নির্দেশনাগুলো মানতেছে না। এবার কঠিন বার্তা দিয়েছেন তারেক রহমান। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আপনি এই জন্য পাচ্ছেন যে আপনি এই দলের একজন নেতা, সেই জন্য কিন্তু আপনি সম্মান পাচ্ছেন, মানুষের 10টা মানুষের সালাম পাচ্ছেন। এখন ভাই এখন ভাই কথাটা হচ্ছে যে 10টা মানুষ কেন সালাম দিচ্ছে? 10টা মানুষ সালাম দিচ্ছে যে আপনি বিপদে আপদে হোক বা তার ভবিষ্যৎ নিয়ে আপনি কাজ করেন, চিন্তা করেন। কিন্তু আপনি যদি এমন কিছু করেন যেটা তাকে আঘাত করবে, দুঃখ দিবে, আপনার পেছন থেকে সরে যাবে, আপনার পিছনে এখন আপনি সালাম পান, আপনি বের হলে মিছিল করলে সে এসে মিছিলে হয়তো অংশগ্রহণ করে, হয় মধ্যে থেকে বা পিছনে থেকে একজন সমর্থক হিসাবে। কিন্তু আপনি যদি এমন কোনো কাজ করেন যেটাতে সে আঘাতপ্রাপ্ত হবে, সে কি আপনার পেছনে থাকবে? সে কি পাবলিকটা আপনার পিছনে থাকবে? সে যদি না থাকে তো আপনি কিসের নেতা? আপনি কিসের নেতা? এবং এখন কিন্তু মানুষ অনেক সচেতন। এবং সহকর্মী বৃন্দ, আপনাদেরকে আমি একটি কথা বলি, এটা ব্যক্তিগতভাবে নিবেন না। কথাটি হচ্ছে, দেখুন, আহ, মানুষ আমাদের উপর আস্থা রাখতে চাইছে, আমাদের উপরে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদের উপরে। মানুষ অর্থাৎ দল মত নির্বিশেষে সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের, তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে, তাহলে ভাই তাকে তো আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না। বিকজ আমরা বহু ঝড় ঝঞ্চার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি, বহু অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি আজকে আমরা। কাজেই আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয়, নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে, ক্ষতিগ্রস্ত করবে। তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না। হ্যাঁ, অনেকে ইদানিং কিছু কিছু লোক বলার চেষ্টা করে যে দেখুন, আপনারা নয় কি করছেন, আমাদের মধ্যে কেউ কেউ করেছে, কোনো কোনো সদস্য ভুল করেছে, বিভ্রান্ত হয়েছে, কিছু কিছু আপত্তিকর কাজ করেছে, আমরা আমাদের দলের সাথে তার সম্পর্কটা ছিন্ন করেছি। এতে কি হবে কেউ কেউ বলে, এতে কি হবে সেটা হচ্ছে পরের ব্যাপার। কিন্তু আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। হ্যাঁ, হয়তো সবগুলা ব্যাপার আমরা এরকম আরো কেউ কেউ করছে, আমরা হয়তো সবগুলা ব্যাপার অ্যাড্রেস করতে পারছি না। যতটুকু আমরা জানছি আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি।
যখন যেটা জানবো ব্যবস্থা গ্রহণ করছি, আমাদের অবস্থান পরিষ্কার করছি। এখন ওই যে বললাম, কেউ যদি বলে হ্যাঁ আপনি বের করে দিলেন কি হবে, বের করে দিয়ে অন্তত একটি বিষয় আমি বলতে চাই। সেই বিষয়টি হচ্ছে, সমাজে যে খারাপ মানুষ নাই তা তো না, ভালো মন্দ সবকিছু মিলিয়ে মানুষ, কিন্তু যে খারাপ তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না, যে অন্যায় করে যে কিছু করে তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না। অন্তত এই ব্যাপারে আমরা মুখে বলবো একটা, কাজে করবো আর একটা, তা আর নয়। যা আমরা মুখে বলছি আমরা চেষ্টা করব আমাদের কাজের মধ্যেও তার রিফ্লেকশন বা প্রতিফলন থাকবে। সেজন্যই আমরা ব্যবস্থা গ্রহণ করছি। একটি রাজনৈতিক দল হিসাবে, একটি সংগঠন হিসাবে যেটি আমরা সর্বোচ্চ করতে পারি আমরা সেটিই করছি, সেটি করার চেষ্টাই আমরা করছি, সেটি ইনশাল্লাহ আমরা করব। এখন আমরা যদি আজকে সরকারে থাকতাম তাহলে আমরা যেটা করতে পারতাম, যারা এসব কাজ করছে দলের সাথে তাদের সম্পর্ক আমরা ছিন্ন করতাম তো অবশ্যই, একই সাথে দেশের আইন অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারতাম। কিন্তু সেই অবস্থানে এই মুহূর্তে আমরা নেই, সেই অবস্থানে এই মুহূর্তে আমরা নেই। কাজেই সেই অবস্থানে যদি ইনশাল্লাহ আমাদের যাওয়ার সুযোগ হয়, আজকে যেমন শুধু দলের সাথে সম্পর্ক ছিন্ন করছি, এর পরবর্তীতে সরকারি অবস্থানে থাকলে তখন যেহেতু আমাদের একটি সুবিধা থাকবে, অন্যায়কারী যেই হোক না কেন আমরা মুখে যেটা বলি আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করব। এর কোনো নড়চড় হবে না, এর কোনো নড়চড় হবে না। কারণ কারণ জনবিচ্ছিন্ন যদি হয় কেউ, একটি রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হয়, জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয়, ভাই আমরা 5ই আগস্ট দেখেছি না? আমরা 5ই আগস্ট দেখেছি। 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে, 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের বোঝার আছে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা 31 দফার কর্ম প্রশিক্ষণ আজকে করেছি। এই 31 দফার সাথে সাথে 31 দফা যেমন জনগণের কাছে নিয়ে যাব, 31 দফার মাধ্যমে আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, আমাদেরকে একটি বাস্তবায়ন করতে হবে, জনগণের পাশে থাকতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে। জনগণ থেকে যদি দূরে চলে যাই আমরা, ওই 5ই আগস্টের পরিণতি কিন্তু হবে, 5ই আগস্টের পরিণতি হবে। কাজে 5ই আগস্টের পরিণতি থেকে যদি বাইরে থাকতে হয়, যেই রাজনৈতিক দলকেই বাইরে থাকতে হোক না কেন, তাদেরকে জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে। সালাম আলাইকুম। রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছেন গণে প্রায় 6 মাস। আভ্যন্তরীণ অনেক বিশৃঙ্খলা আছে। দেশের দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, তারপর নতুন করে ভ্যাট ট্যাক্স চাপানো হয়েছে, আর মানুষ কর্মসংস্থানহীন হচ্ছে অনেক জায়গায়। যেহেতু বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো আওয়ামী লীগের অধীনে ছিল, তো তাদের এমপিরা বা যারা ওনার আছেন, রাজনৈতিক কানেক্টিভিটির কারণে অনেকে দেশ ছাড়া, অনেকে জেলে আছেন, আর সেই জায়গায় একটা আভ্যন্তরীণ যথেষ্ট বিশৃঙ্খলা আছে এই ইউনূস সরকারের। তবে এর বাহিরে কিছু কাজ করছেন ইন্টারন্যাশনাল লেভেলে। ডক্টর ইউনূসের এই ইন্টারন্যাশনাল লেভেল যে খেলাটা, সেই খেলাতে বাংলাদেশের জন্য বেশ কিছু পজিটিভ ভূমিকা তৈরি হচ্ছে। যদিও অতীতে এই খেলাগুলোতে একটা বিলিয়নস অফ ডলারের কালোবাজারি হয়ে যেত, মানে যে কোনো বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সরকারে থাকা যে রাজনৈতিক দলগুলোর ক্ষমতাসীন কর্তা ব্যক্তিরা আছেন, আমলারা আছেন, সেখানে একটা বড় ধরনের কমিশন বাণিজ্য হয়ে যেত। কিন্তু এখন অন্তর্বর্তী সরকারের এই সময়টাতে আপনার এই কমিশন বাণিজ্যটা মোটামুটি বন্ধ আছে, আমরা যতটুকু বুঝতে পারি। তো আপনার বাংলাদেশের অর্থনীতির চাকাকে আরও সচল করতে এবার জায়ান্ট কোম্পানি, বা আমরা যদি বলি যে মধ্যপ্রাচ্য আরব রাষ্ট্রগুলোর মধ্যে খুবই জায়ান্ট একটা দেশ হচ্ছে দুবাই বা আবুধাবি। সেই আবুধাবি থেকে একটা বড় ধরনের সুসংবাদ নিয়ে এসেছে ডক্টর ইউনূস। সংযুক্ত আরব আমিরাতের দুটি বড় কোম্পানি আবুধাবি পোর্টস গ্রুপ এবং মাসদার বাংলাদেশের, এবং মাসদার দুইটা গ্রুপ, তারা বাংলাদেশের বন্দর উন্নয়ন, বন্দর পরিচালনা এবং লজিস্টিক্স সহায়তা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশাল একটা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছেন। প্রত্যেকটা জিনিস খুবই লাভজনক হবে। তবে হ্যাঁ, তারা হয়তো বিশাল একটা অঙ্ক এখান থেকে মুনাফা করবে, কিন্তু পাশাপাশি আমাদের এই ডেভেলপমেন্টগুলো হয়ে যাবে। গতকালকে আপনার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে আবুধাবি পোর্টস গ্রুপের যিনি সিইও আছেন আহমেদ ইব্রাহিম আল মুতাওয়া এবং মাসদারের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন এবং বিনিয়োগ প্রধান
ফাতিমা আল মাদলুম, তারা দুজন সাক্ষাৎ করে বাংলাদেশে এই বিশাল বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছেন। তো ডক্টর ইউনূস আপনার এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। ডিপিজি এবং মাসদারের নির্বাহীদের উদ্দেশ্যে তিনি বলছেন, আপনারা আপনাদের টিম নিয়ে আসুন এবং যতগুলো কারখানা স্থাপন করতে চান করুন। তো এই কারখানাগুলো যদি স্থাপন হয়, সেখানে হয়তো 5% যে কর্মসংস্থান এগুলো বিদেশিদের হাতে থাকবে, কিন্তু 95% যে কর্মসংস্থান এটা কিন্তু আমাদের দেশের মানুষেরই এই মুহূর্তে হবে। আবুধাবি পোর্টস হল চতুর্থ বৃহৎ বন্দর পরিচালনা ও লজিস্টিক্স কোম্পানি। প্রতিষ্ঠানটি এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড, ডেনমার্কের এপি মুল্লার মায়ার্স এবং সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালের পর তারা বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় আগ্রহ প্রকাশ করলো। বুঝতেই পারছেন ইন্টারন্যাশনাল লেভেলে তাদের একটা ভালোই দৌড় আছে। বাংলাদেশে প্রস্তাবিত 3 বেই টার্মিনালের মধ্যে একটি টার্মিনালকে আবুধাবি পোর্টস গ্রুপ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে যৌথ উদ্যোগে অর্থায়ন করা, পরিচালনা এবং বহুমুখী টার্মিনাল এবং কন্টেইনার রক্ষণাবেক্ষণের মাধ্যমে নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন। প্রতিষ্ঠানটির সিইও তিনি বাংলাদেশের সরকার প্রধানকে ধন্যবাদ দিয়ে তিনি আশা প্রকাশ করেছেন যে তাদের বিনিয়োগ বাংলাদেশের বন্দরগুলোতে জাহাজ চলাচল বৃদ্ধি করতে সহায়ক হবে। এবং জ্বালানির ইস্যু, এটা বাংলাদেশের জন্য অলওয়েজ একটা ফ্যাক্ট। তো নবায়নযোগ্য জ্বালানি ইস্যুতে আপনার মাসদার বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পুনরুদ্ধারকৃত ভূমিতে 250 মেগাওয়াটের একটি সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য 500 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন। এটা আমাদের জন্য খুবই ফয়দাজনক হবে। মাসদারের আঞ্চলিক বিনিয়োগ প্রধান ফাতিমা তিনি বলছেন, বাংলাদেশে নতুন ধারণা প্রদর্শনের ক্ষেত্রে আমরা অনেক বেশি সহায়ক। মানে প্রযুক্তিকে তারা এখানে কাজে লাগাইতে চায়, দেশকে উন্নত করতে চায়। অবশ্যই তারা ব্যবসায়িক ফায়দা নেবে, কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট বাংলাদেশের জন্য কল্যাণকর। সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বলছেন, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব তারা এই ব্যাপারে আরও ডিটেলস আলোচনা করছে। দুবাই শাসকের পক্ষ থেকে ডক্টর ইউনূসকে আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদানের জন্য আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে ইউনূস সরকারের অনেক ব্যর্থতা থাকতে পারে, তবে আভ্যন্তরীণ শৃঙ্খলাটাকে আনার জন্য সেনাবাহিনীকে আরও একটু শক্তিশালী হওয়া দরকার, পুলিশকেও আর একটু শক্তিশালী হওয়া দরকার। আর বিদেশি বিনিয়োগগুলা যত বেশি বাংলাদেশে আনতে পারবে, এটা বাংলাদেশের জন্য স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট হবে, কর্মসংস্থানের ডেভেলপমেন্ট হবে, এগুলাকে কিন্তু সাধুবাদ জানানোর বিষয়। বিভিন্ন দলের রাজনীতি করতে পারি, কিন্তু যখনই বাংলাদেশের স্বার্থ ইস্যু, সেখানে আমরা অবশ্যই ওই প্রস্তাবগুলোকে, ওই ব্যক্তিগুলোকে ধন্যবাদ জানাবো যারাই দেশের জন্য বিনিয়োগ নিয়ে আসবেন। তা আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ইউনূসকে এবং দুবাইকে। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে আপনার লিখতে পারেন, কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।